শুরু করেছিলাম ঘোষ ডক্টর নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল ইয়াংমিন এবং সুংতাক ডাইরেক্টরের চোখ ফাঁকি দিয়ে ওই বাচ্চাটার অপারেশন করার জন্য একটা অসাধারণ মাস্টার প্ল্যান তৈরি করে, যেটা ওই ডাইরেক্টর কখনো কল্পনাও করতে পারেনি। দেখা যায় হসপিটালের সমস্ত ডাক্তাররা হঠাৎ করেই নিজেদের ডিউটির শিডিউল বদলে ফেলে, যার ফলে যেদিন বাচ্চাটার সার্জারি হওয়ার ডেট ছিল সেই দিন শুধুমাত্র সুংতাকেরই শিডিউল ফাঁকা ছিল। এই কারণেই ডাইরেক্টর বাধ্য হয়ে মেন সার্জেন্টকে অ্যাসিস্ট করার জন্য সুংতাককে অ্যালাউ করে। তবে অদ্ভুতভাবেই অপারেশনের সময় সুংতাকের হাত কাঁপতে শুরু করে। আসলে ইয়াংমিনের আত্মা কোনোভাবেই সুংতাকের শরীরে স্টেবল হতে পারছিল না। এই সময় ইয়াংমিনের মনে পড়ে সে বাচ্চাটিকে কথা দিয়েছিল যাই হয়ে যাক না কেন সে তাকে সুস্থ করেই ছাড়বে। এরপর সে একটা বুক ভরা কনফিডেন্স নিয়ে পুনরায় সার্জারিটা শুরু করে এবং অনেক প্রচেষ্টার পর শেষমেশ অপারেশনটা সাকসেসফুল হয়। অপারেশন শেষ হলে ইয়াংমিন আঙ্কেল ডেনকে জিজ্ঞাসা করে আজ সুংতাকের শরীরে ঢোকার সময় তার এতটা অসুবিধা হচ্ছিল কেন। তবে আঙ্কেল ডেন্টের কাছেও তার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। অন্যদিকে সুংতাকেরও আজ সার্জারিতে যা যা ঘটেছে সবকিছুই মনে ছিল, তবে আগে যখন ইয়াংমিন তার শরীরে ঢুকত তখন তার কোনো কথাই মনে থাকতো না। এদিকে বাচ্চাটির সফল সার্জারি করার জন্য তার আত্মা ইয়াংমিনকে ধন্যবাদ জানায় এবং আনন্দের সাথে জড়িয়ে ধরে। এরপর তাদের চোখের সামনেই ওই বাচ্চাটির আত্মা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এটা দেখে তারা দৌড়ে কেবিনে আসলে লক্ষ্য করে বাচ্চাটির জ্ঞান ফিরেছে, তবে সে এখন শুধুমাত্র সুংতাককেই দেখতে পাচ্ছিল। এই কারণে সুংতাক ইয়াংমিনকে নিয়ে উপহাস্য করে, যেটা দেখে ইয়াংমিন অনেক দুঃখ পায়। এরপর সে পুনরায় তার কেবিনে ফিরে আসে। সে লক্ষ্য করে সুজেন তার বডিটার পাশে শুয়ে রয়েছে, যা দেখে ইয়াংমিন কান্নায় ভেঙে পড়ে। সে বলে আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে। এমনকি সে চিৎকার করে নিজের শরীরটাকেও জেগে উঠতে বলে, কারণ তার জন্যই তো আজ এতগুলো মানুষ নিশ্চিন্তে বাঁচতে পারছে না। ইয়াংমিনের এই সমস্ত কথা যখন সুংতাক কেবিনের বাইরে থেকে শুনতে পায় তখন তার ইয়াংমিনের জন্য অনেক খারাপ লাগে। পরের দিন সুজেনের ভাই হসপিটালে আসে তার সঙ্গে দেখা করতে। এখানে ইয়াংমিন জানতে পারে আসলে সুজেনের ভাই জোর করে সুজেনকে আমেরিকা যেতে বাধ্য করেছিল। এমনকি সে ওই সময় তার ভাড়া করা গুন্ডা দিয়ে ইয়াংমিনকে ভয় দেখিয়েছিল। তারা বলে তোর হাতের এমন অবস্থা করব যে চাইলেও আর কোনোদিনই সার্জারি ব্লেডটা হাতেও ধরতে পারবি না। সুজেনের ভাই আজ এখানে এসেছে সুজেনের ভাগের সমস্ত সম্পত্তি জোর করে নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য, তবে সুজেন এটাতে রাজি হয় না। ইয়াংমিনের এইসব দেখে অনেক রাগ হলেও তার কিছুই করার ছিল না। তবে ঠিক সেই মুহূর্তেই সুংতাক ওই কেবিনে আসলে ইয়াংমিন কোনো কিছু না ভেবেই তার শরীরে প্রবেশ করে এবং সুজেনের ভাইকে সজোরে একটা ঘুষি মারে। এর সাথে সাথেই সেখানে ডাইরেক্টর চলে আসে। সুজেনের ভাই কিছু একটা প্ল্যান করার জন্য ডাইরেক্টরের সাথে অন্য একটা রুমে যায়। আসলে সে ইয়াংমিনকে হত্যা করার প্ল্যান করতে চাইছিল, তবে ডাইরেক্টর কোনোভাবেই এটাতে রাজি হয় না। তখন সুজেনের ভাই তাকে ধমক দিয়ে বলে সে যদি এই ব্যাপারে তাকে সাহায্য না করে তাহলে সে ইয়াংমিন এবং তার বাবার হত্যার পেছনেও যে ডাইরেক্টরের হাত রয়েছে সেটা সবাইকে জানিয়ে দেবে। তার মুখ থেকে এই সমস্ত কথা শুনে ডাইরেক্টর বেশ ঘাবড়ে যায়। এদিকে অনেক চিন্তা ভাবনা করার পর শেষমেশ আঙ্কেল টেন্ট বুঝতে পারে আসলে সেদিন কি কারণে ইয়াংমিনের আত্মার সুংতাকের শরীরে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। সে বলে কোমায় থাকা ইয়াংমিনের শরীরের অবস্থার আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে, তাই ইয়াংমিনের আত্মা নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করছিল, যে কারণে সেই সময় ওই সমস্যাটা তৈরি হয়েছিল। এদিকে সুংতাক উপলব্ধি করে ডাক্তার হয়েও সে যদি একজন রোগীর সঠিক চিকিৎসা না করতে পারে তাহলে তার জীবনের কোনো মূল্য নেই। এই কারণেই সে আবারও পড়াশুনো শুরু করে। অন্যদিকে ডাইরেক্টর তেইহুনের সঙ্গে দেখা করে ইয়াংমিনকে মেরে ফেলার আদেশ দেয়। এই সময় দেখা যায় সুংতাক সুজেনের কাছে এসে তাকে ইয়াংমিনের আত্মা সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। ইয়াংমিন এটা শোনা মাত্রই চিৎকার করে সুংতাককে চুপ করতে বলে। সে বলে তুমি যদি এখনই চুপ না করো তাহলে আমাকে বাধ্য হয়ে তোমার শরীরে প্রবেশ করতে হবে, যার ফলে সুংতাক বাধ্য হয়েই চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়। আর এদিকে সুজেন এই সব কিছু শোনার পরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কেবিনের বাইরে এসে ইয়াংমিন এবং সুংতাক একে অপরের সঙ্গে তর্কাতর্কি করতে থাকে। যাই হোক কিছুক্ষণ পরেই ইয়াংমিন যখন পুনরায় কেবিনে প্রবেশ করে তখন সে সুজেনকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। সে দ্রুত সুংতাকের শরীরে প্রবেশ করে সুজেনকে কাঁধে নিয়ে এমার্জেন্সি রুমে আসে। জানা যায় অত্যাধিক পরিমাণ কাজ এবং ঘুম না হওয়ার কারণে সুজেন জ্ঞান হারিয়ে ফেলেছে। অন্যদিকে ডাইরেক্টর হানের আদেশ অনুযায়ী তেইহুন ইয়াংমিনকে মারার জন্য হসপিটালে আসে। তবে সে যখন ইয়াংমিনের কেবিনের বাইরে এসে পৌঁছায় তখন সে লক্ষ্য করে সুংতাক আগে থেকেই ইয়াংমিনের সুরক্ষার জন্য সেখানে বডিগার্ড হায়ার করে রেখেছিল, তাই তেইহুন বাধ্য হয়েই সেখান থেকে চুপচাপ ফিরে যায়। এদিকে ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীরে প্রবেশ করে এবং সুজেনের জন্য তার পছন্দের খাবার তৈরি থেকে শুরু করে তাকে শপিংয়েও নিয়ে যায়।
সুজেন হঠাৎ করেই আবারও ইয়াংমিনের উপস্থিতি অনুভব করে, যার ফলে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সুংতাক তার মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যায়। সে লক্ষ্য করে তাদের বাড়িতে প্লাম্বিংয়ের কাজ চলছে। এটা দেখে সুংতাক কৌতূহলবশত সেখানে পড়ে থাকা একটা পাইপ হাতে তুলে নেয়, আর এর সাথে সাথেই ওই পাইপ থেকে জল বেরিয়ে চারিদিকটা পুরোপুরি ভিজে যায়। এই দৃশ্যটা দেখে ইয়াংমিনের কিছু একটা মনে পড়ে, যে কারণে সে দ্রুত হসপিটালে ফিরে আসে। আসলে সে ইয়াংমিনের কোমায় থাকার কারণটা বুঝতে পেরেছিল। সে বলে ইয়াংমিনের মাথায় ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ায় সে এখনো অবধি কোমায় রয়েছে। এরপর সে দ্রুত ইয়াংমিনের শরীরে সিটি স্ক্যান করায়। সিটি স্ক্যানের রিপোর্ট থেকে বোঝা যায় সুংতাকের দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ সঠিক। সুংতাক দ্রুত একটা বৈঠক ডাকে, যেখানে সে ইয়াংমিনের কোমায় থাকার কারণ সম্পর্কে সবাইকে সবকিছুই বুঝিয়ে বলে, যা শুনে ডিপার্টমেন্টের হেড বেশ ইমপ্রেস হয় এবং বলে, তাহলে চলো সার্জারিটা শুরু করা যাক। এরপর সুংতাক ডিপার্টমেন্টের হেডকে এই সার্জারিটা করার জন্য অনুরোধ করে। এমনকি সে এটাও বলে এই সার্জারিতে সে নিজেই তাকে অ্যাসিস্ট করবে। এদিকে ইয়াংমিনকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কারণ আঙ্কেল ডেন তাকে সুংতাকের শরীরে প্রবেশ করতে মানা করেছে। তাই ইয়াংমিন ঠিক করে সার্জারির আগে সে সুংতাককে সবকিছুই শেখাবে, কারণ সার্জারির সময় যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে সুংতাক সেটা সামলে নিতে পারবে। পরের দিন হসপিটালে আবারও একজন এমার্জেন্সি পেশেন্ট আসে। হসপিটালে অন্য কোনো সার্জন না থাকায় সুংতাক নিজেই ওই সার্জারিটা করার সিদ্ধান্ত নেয়। তবে তার এই সিদ্ধান্তে ইয়াংমিন অনেক রেগে যায়। সে সুংতাককে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এখন তোমার শরীরে প্রবেশ করাটা কতটা বিপজ্জনক হতে পারে। এই অবস্থায় সার্জারির সময় একটা ছোট্ট ভুল হলেও রোগীটির প্রাণ চলে যেতে পারে। তবে সুংতাক ইয়াংমিনের কোনো কথাই শোনে না। সে সোজা সার্জারি রুমে প্রবেশ করে। তবে সার্জারিটা কিভাবে করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে মহাধমনী ফেটে যাওয়ায় রোগীর রক্তচাপ খুব দ্রুত কমতে শুরু করেছে। ইয়াংমিন বাইরে থেকে এইসব দৃশ্য দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। এই সময় দেখা যায় সুংতাক নিরুপায় হয়ে ইয়াংমিনের দিকে সাহায্যের জন্য তাকিয়ে থাকে। ইয়াংমিনও বুঝতে পারে আর একটু লেট করলে হয়তো রোগীটা মারাও যেতে পারে। তাই সে দ্রুত সুংতাকের শরীরে প্রবেশ করে এবং তার সেই চেনা ছন্দে সার্জারিটা শুরু করে। সার্জারিটা যখন প্রায় শেষ হয়েই আসছিল, ঠিক সেই মুহূর্তেই ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বেরিয়ে যায়, যার ফলে সুংতাক কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ইয়াংমিন আবারও সুংতাকের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, তবে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। এই সময় আঙ্কেল ডেন সেখানে এসে সুংতাককে সার্জারিটা কন্টিনিউ করতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে রোগীটি মারা যায়। দেখা যায় রোগীটির আত্মা সেখানে দাঁড়িয়েই তাদের দিকে তাকিয়েছিল। রোগীটি মারা যাওয়ায় সুংতাক মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। তাই সে দৌড়ে অপারেশন রুম থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে ডাইরেক্টর হান সার্জারির সময় আসলে কি হয়েছিল সেটা জানার জন্য একটা মিটিং ডাকে। তবে ডিপার্টমেন্টের হেড বলে এতে কোনো রকমের মেডিকেল ফল্ট ছিল না। প্রথম থেকেই রোগীর অবস্থা বেশ সংকটজনক ছিল। সুংতাক তাকে বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপর সবাই সুংতাকের পক্ষে কথা বলায় ডাইরেক্টর হানের বেশ রাগ হয়। এদিকে দেখা যায় এই ঘটনায় সুংতাক এতটাই কষ্ট পায় যে সে কাউকে কিছু না বলেই কোথায় একটা উধাও হয়ে যায়, যার ফলে সুংতাকের মা বেশ চিন্তায় পড়ে যায়। সে চারিদিকে সুংতাককে খুঁজতে শুরু করে। অন্যদিকে ডাইরেক্টর সুজেনের ভাই এবং তেইহুনের সঙ্গে মিলে ইয়াংমিনকে মারার প্ল্যান করে। সে তেইহুনকে বলে এখন সুংতাক হসপিটালে নেই, তাই ইয়াংমিনের সার্জারি তুমিই করবে। তবে তাকে সার্জারি রুমে নিয়ে যাওয়ার আগেই তোমাকে মেরে ফেলতে হবে, তাহলে এই ব্যাপারে কেউ আর সন্দেহ করবে না। তাদের এই সমস্ত কথা ইয়াংমিনের আত্মা সেখানেই দাঁড়িয়ে শুনছিল। অন্যদিকে দেখা যায় সুংতাকের মা তাকে কোনোভাবে বাড়িতে ফিরিয়ে আনে। হসপিটালের নার্স সুংতাকের বাড়িতে যায় তার সঙ্গে দেখা করার জন্য। তবে ততক্ষণে সুংতাক জব থেকে রিজাইন করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে ওই নার্সকে বলে রিজাইন লেটারটা অফিসে জমা করে দিতে। এদিকে দেখা যায় ইয়াংমিন কোনোভাবেই হার মানতে রাজি নয়। সে চায় সুংতাক পুনরায় হসপিটালে ফিরে আসুক। এমনকি সে এই ব্যাপারে আঙ্কেল ডেন্টের কাছেও সাহায্য চায়। ইয়াংমিন তাকে বলে আমি জানি আমি যখন ইন্টার্ন ছিলাম তখন আপনি আমার শরীরে ঢুকে আমার জীবনের প্রথম সার্জারিটাতে হেল্প করেছিলেন, তাই এখন আপনিই পারেন সুংতাককে পুনরায় ফিরিয়ে আনতে। সুংতাক যেহেতু জব থেকে রিজাইন করে দিয়েছে, তাই সে তার মায়ের সঙ্গে একটা লং ট্যুরে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে একজন নার্স সুজেনকে ফোন করে বলে প্রফেসরের কেবিনে তাড়াতাড়ি আসতে। সুজেন কেবিনে গিয়ে লক্ষ্য করে কেউ একজন ইয়াংমিনের বেডটাকে নিচু করে দিয়েছে, যার কারণে ইয়াংমিনের শরীরে জল ঢুকে তার নিউমোনিয়া হয়ে যায়। সুজেন তখনকার মতো কোনো রকমে ব্যাপারটাকে সামলে নেয়। ওই হসপিটালেরই একজন সহকর্মী এই ব্যাপারটা সুংতাককে জানায়। সুংতাক এটা শোনা মাত্রই তার ফ্লাইটটাকে ক্যান্সেল করে পুনরায় হসপিটালে ফিরে আসে। তবে হসপিটালে এসে সে জানতে পারে তাকে ফিরিয়ে আনার জন্য ইয়াংমিন ইচ্ছে করেই এই চালটা চেলেছিল। সুংতাক যখন এটা জানতে পারে তখন তার অনেক রাগ হয়।
সে বাড়ি ফিরে জানতে পারে ইয়াংমিনের সার্জারি অনিশ্চিতকালের জন্য স্থগিত করা হয়েছে। এটা জানার পরে সুংতাকের বেশ মন খারাপ হয়। তার মনে পড়ে ইয়াংমিন তার শরীরে ঢুকে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে, আর আজ যদি তার মতন একজন প্রতিভাবান ডাক্তার মারা যায় তাহলে অনেক রোগীরই প্রাণ বাঁচানো সম্ভব হবে না। পরের দিন সুংতাককে তার সহকর্মী জানায় ইয়াংমিনকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। সুংতাক এটা শোনার পরে যখন হসপিটালে যেতেই যাবে ঠিক তখনই তার পাশে একটা ছেলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এই সময় আঙ্কেল ডেন্টের আত্মা সেখানে উপস্থিত এক ব্যক্তির শরীরে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু মেডিসিন আনতে যায়। এরপর সে হেডের শরীরে ঢুকে প্রাথমিক চিকিৎসা করে কোনো রকমে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। আসলে আঙ্কেল ডেন্ট তার সময়ে একজন নামকরা ডাক্তার ছিলেন। এরপর সুংতাক হসপিটালে গিয়ে সুজেনকে ইয়াংমিনকে নিয়ে যাওয়া থেকে থামিয়ে দেয়। সে বলে সবকিছু শেষ না হওয়া পর্যন্ত সে ইয়াংমিনের জন্য লড়াই করবে। এরপর সে ইয়াংমিনের আত্মার কাছ থেকে ধীরে ধীরে সার্জারির লেসন নেওয়া শুরু করে, যার প্রথম স্টেপ ছিল মেডিকেল সরঞ্জাম দিয়ে সেলাই শেখা। সে বালিশের ওপর সেলাই শেখার প্র্যাকটিস করে। দ্বিতীয় স্টেপ ছিল রোগীর মুখ থেকে বডির ভেতরে পাইপ ঢোকানো। তবে সুংতাক যেভাবে প্র্যাকটিস করছিল তা দেখে ইয়াংমিন বলে এমনভাবে সার্জারি করলে রোগী এমনিই মারা যাবে। তবে তা সত্ত্বেও সুংতাক হার মানে না। সে তার হাতের ব্যালেন্স ঠিক করার জন্য দুপুরে খাওয়ার সময় প্রতিটা ভাতের দানা একটা একটা করে তুলে খাচ্ছিল। এরপর সে বেলুন নিয়ে শরীরের নালি সেলাই করার অভ্যাস করে। শুরুতে সে কোনো কিছুই পেরে উঠছিল না, যার কারণে ইয়াংমিনের অনেক রাগ হয়। তবে ধীরে ধীরে নিজের জেদ ও দক্ষতায় সে সবকিছুই শিখে যায়। এরপর একদিন রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে অনেক রোগী হসপিটালে আসে। সুংতাক এই প্রথমবারের মতো ইয়াংমিনের কোনো সাহায্য না নিয়েই ওই রোগীগুলির চিকিৎসা করে। তবে এই সময় একজন রোগীর হার্টবিট বন্ধ হয়ে যায়। ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। তখন সেখানে ওই রোগীর আত্মাকে দেখা যায়। সে ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছিল, যা দেখে ইয়াংমিন সুংতাককে আরো জোর লাগাতে বলে। ফলে সুংতাক টেবিলের উপরে উঠে রোগীর বুকের উপরে জোরে জোরে প্রেস করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর অবশেষে রোগীটির হার্টবিট ফিরে আসে, যা দেখে সুংতাক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এর সাথেই সিরিজের 6 নম্বর পার্টটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের লাস্ট তথা অন্তিম পর্ব নিয়ে।